আজ রাতে এসেছিলাম আমার বন্ধু অপুর সাথে দেখা করতে ওর কোয়ার্টারে। পথে যে এমন বিপত্তি ঘটে যাবে তা আমি কি করে জানবো? এই সুকান্ত, কি অত ভাবছিস? না, কিছু নয়। চল কোয়ার্টারে চল, ওদিকে তোর জন্য খাবার বেড়ে রেখেছি আমি, তোর প্রিয় রুমালি রুটি আর মাংস। আর দেরি করিসনি। হ্যাঁ, সে না হয় যাচ্ছি, কিন্তু তুই এখনো বললি না যে এই দুর্গম নিষিদ্ধ এলাকায় তুই এলি কি করে? বোকা ছেলে, আমি এখানে প্রায় 3 বছর হলো এসেছি। এই এলাকায় এমন কোনো জায়গা নেই যে আমার চেনা নয়। নে এখন চ, এবার জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে এখন অনেকটা পথ যেতে হবে। ভয়তে বুকটা আবার কেঁপে উঠল। আবার জঙ্গলের রাস্তা ধরে কেন যাব? অপু অবাক হলো। কেন? সেখানে কি আছে? চল, দেরি করিসনি। অপু মোটরে স্টার্ট দিল। গাড়ি চলছিল নিজের ভঙ্গিতে, আর আমি ভাবছিলাম কখন আমি অপুর কোয়ার্টারে গিয়ে পৌঁছবো। খালি পেটে চোখে যেন অন্ধকার দেখছি। হ্যাঁ রে, আর কত দূর তোর কোয়ার্টার এখান থেকে? এই আরো মাইলটাক পথ। রাতের বেলা তো বুঝতেই পারছিস। মনে মনে ভাবলাম সবই তো ঠিক আছে, কিন্তু ফের কোনো অনাহুত বিপদ যেন আর না আসে। জঙ্গলে এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে মোটরটা বারবার ধাক্কা খেতে খেতে চলেছে। এই অপু, আস্তে আস্তে চালা, পড়ে যাবো যে। আরে কিছু হবে না, চেপে ধরে বস। একটু তাড়াতাড়ি না চালালে পৌঁছতেই দেরি হয়ে যাবে। অপু, অপু আমার কথা শোন, এত জোরে চালাস না। বলতে বলতে কোনো এক খোয়ায় ভারসাম্য হারিয়ে মোটর সাইকেলটা সজোরে গিয়ে ধাক্কা মারলো একটা গাছের গুড়ির ওপর। ছিটকে পড়লাম মুখ থুবড়ে। প্রায় জ্ঞান হারানোর উপক্রম। দেখি ঘুটঘুটে অন্ধকার, জঙ্গলের পথে মোটর সাইকেলটা উল্টে পড়ে আছে। কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। অপু, অপু গেল কোথায়? ওকে আশপাশে কোথাও দেখতে পেলাম না। ছেলেটা সবসময় এত তাড়াহুড়ো করে না। জানতাম কিছু একটা বিপদ ঘটবে। যা হোক করে উঠে দাঁড়ালাম। অপু, এই অপু, কোথায় গেলি? অপু! জঙ্গলে আশেপাশে অপুকে কোথাও দেখতে পেলাম না। গাড়ির ইঞ্জিনটা তখনও চলছে অনবরত। অপু, অপু কোথায় গেলি তুই? অপু! দু একবার ফোনও করলাম ওকে, প্রতিবারই সুইচ অফ বলে কেটে গেল। জঙ্গলের বিভীষিকা তখন আমার চারপাশ ছেয়ে গেছে। কি হে, কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, কে? সহসা এক অপরিচিত লোকের শব্দে চমকে উঠলাম। সাদা পাজামা পাঞ্জাবিতে একটা লোক, মধ্যবয়স্ক, মাথায় দু একখানি চুল পাকা, হাতে একখানা লম্বা ছাতা। কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, মানে আমার বন্ধু অপু। জঙ্গলের রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, হঠাৎই কিছুর সাথে ধাক্কা লাগায় মোটর সাইকেলটা সমেত আমরা ছিটকে পড়লাম। যখন চোখ খুললাম দেখলাম আমার বন্ধু অপু নেই। বলো কি, তোমার বন্ধু হারিয়ে গেছে? চিন্তা করো না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি টর্চটা বের করি। পকেট থেকে একটা জাম্বো সাইজের টর্চ বের করলো লোকটা। লোকটা নিজে থেকেই টর্চের আলো ফেলে ফেলে চারদিকে অপুকে খুঁজছিল। আমি হাঁ হয়ে শুধু দেখছিলাম। মনে হলো এই জঙ্গল যেন তার হাতের তালুর মতো চেনা। ভাইয়া, তুমি ওই দিকটা দেখো তো, ওই দিকটা দেখো, বেশি দূর যেও না, যেন বিপদ হবে। আমি এদিক ওদিক অনেক খুঁজলাম, তবু অপুর কোনো অস্তিত্ব আশপাশে কোথাও খুঁজে পেলাম না। ওই লোকটিও টর্চ দিয়ে ঝোপঝাড়ের মধ্যে ভালো করে খুঁজল, কিন্তু অপুর অস্তিত্ব মিলল না। আমার ভীষণ ভয় হলো, এবার কি হবে? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এত উতলা হইও না। আমার কি মনে হয় বুঝলে ভাইয়া, এই তোমার বন্ধু হয়তো তোমাকে দেখতে না পেয়ে অন্য কোথাও চলে গেছে। এমন সময় গাছের পাতার ফাঁক দিয়ে একটা আলোর রেখা দেখতে পেলাম। খানিকক্ষণ পরেই মেঘের প্রচণ্ড কড়কড়াত শব্দ। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। ব্যাস,
একই আমার বিপদ পিছু ছাড়ছে না, তার উপরে ঝড় বৃষ্টি তার দোসর হবে মনে হচ্ছে। তা এখন কি করবে বলে ভাবছো ভায়া? জানি না দাদা, আপনি আমাকে আজকে রাতটুকু আশ্রয় দিতে পারবেন? আশ্রয়? লোকটা যেন আকাশ থেকে পড়লো। না বলবেন না দাদা, খুব বিপদে পড়ে যাব। ততক্ষণে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি আমার মাথায় পড়তে শুরু করেছে। লোকটা ছাতা খুলল, প্রকাণ্ড একটা ছাতা, আমার দিকে তাকিয়ে বলল, আসো, আমার সাথে আসো। কোনো উপায় না পেয়ে লোকটার পিছু পিছু গভীর জঙ্গলের মধ্যে এগিয়ে গেলাম। তা তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি শ্রীরামপুর। ও, তাহলে তো এখান থেকে বিস্তর দূর। আসলে আমার বন্ধুর সাথে দেখা করতে ওর কোয়ার্টারে যাচ্ছিলাম, সে যেতে গিয়ে আজকে যা বিপত্তি। তুমি এই জঙ্গলের খোঁজ পেলে কি করে? আর বলবেন না দাদা, সেই যে স্টিমারে করে ঘাটে নামলাম, তারপর থেকে যা বিপত্তি শুরু হয়েছে। আর ওই যে শঙ্করী প্রসাদ। কি কি বললে? শঙ্করী প্রসাদ? তুমি ওকে চেনো নাকি? না 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 না, আমি 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 চিনি না। মনে মনে ভাবলাম, এই নাম বলে কি আবার বিপদ বাড়ি ফেললাম নাকি আমার? আমি যে কি করি না। লোকটা এই বিষয়ে আর কোনো কথা বললো না যদিও। তোমার নাম কি হে? আগে সুকান্ত। আর আপনার? আমারটা না হয় নাই জানলে। কেন? এই যে আমরা চলে এসেছি। দেখলাম জঙ্গল শেষ হয়েছে, সামনে ধুধু প্রান্তর, আর প্রান্তরের মাঝখানে একটা ভগ্নপ্রায় কারখানা। আকাশে মেঘের গর্জন চলছে অনবরত, বৃষ্টিও হচ্ছে ঝিরিঝিরি। শোনো, আজ রাতটা ওই কারখানায় থাকার ব্যবস্থা করে দিতে পারি, তবে হ্যাঁ, তবে তবে কিছু লোকজন যে তোমার ওপর উৎপাত করবে না তার গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারবো না। মানে? তখনই আশপাশে কোনো একটা গাছে বাজ পড়ল। চলুন চলুন চলুন, আমাকে যেখানে খুশি নিয়ে চলুন। এই বৃষ্টি বাদলের মধ্যে আমি দাঁড়াতে চাই না এখানে। বেশ, চলো। তড়িঘড়ি ওই ধুধু প্রান্তরের মধ্যে দিয়ে এগিয়ে চললাম ওই ভগ্নপ্রায় কারখানাটার দিকে। কারখানার সামনে এসে পৌঁছতে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। বিরাট বড় জায়গা নিয়ে একটা পরিত্যক্ত কারখানা। কারখানাটাকে দেখে মনে হলো সেখানে এককালে অন্তত 1000 জন কাজ করত। কৌতূহল হলো। কি এত ভাবছো? না মানে, আপনি আশপাশে কোথাও থাকেন নাকি? আশেপাশে থাকি মানে? এখন এই কারখানার মালিক আমি কেন আশেপাশে থাকতে যাব? নেহাত ওই অপদার্থগুলো বিরক্ত করতে আসে আমায় মাঝে মাঝে। এই যা। অপদার্থ? কারা অপদার্থ? কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে অত শত প্রশ্ন না করে এখানে একটু ঘুমানোর চেষ্টা করো তো। কিছু খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া? না, খাওয়া দাওয়া তো হয়নি। সে কি? ঠিক আছে, দাঁড়াও, আমি দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করতে পারি নাকি। আপনি এত রাতে কেন কষ্ট করবেন আবার? বললাম না, বিশ্রাম নাও। বয়স্ক লোকটা তাড়াহুড়ো করে কারখানা ছেড়ে বেরিয়ে গেল। এই ভরা বৃষ্টির মধ্যে কোথায় খাবার পাবে আমি জানি না। যাই হোক, বৃষ্টির দিনে যে গাটা অন্তত বাঁচানো গেছে এই ঢের। আমার অপুর জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে। অপু গেল কোথায়? আমার জন্য কি শেষেও ওকে বিপদে পড়তে হলো? এই ভরা মাঝরাতে যদি জ্ঞান শূন্য হয়ে এখনো জলকাদার মধ্যে পড়ে থাকে বৃষ্টির মধ্যে। না না, আমি আর ভাবতে পারছি না। মাথার ভিতরটা বড্ড তালগোল পাকিয়ে যাচ্ছে। চারপাশে ধুলো, ঝুল, বাদুর, চামচিকের দল। লোকটা কখন আসবে জানি না। ঘুম জড়ানো আধো চোখে অন্ধকারের মাঝে যেন কারোর অস্তিত্ব টের পেলাম। কে কে কে? হঠাৎই মনে হলো একটা মানুষ যেন অনতি দূরেই পড়ে আছে। ধীরে ধীরে আধো ঘুম চোখে এগিয়ে গেলাম। ওটা তো অপু। অপু 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 ওইখানে কি করছে? এমনভাবে পড়ে আছে কেন?
মনে হয় আমার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। যাক বাবা। অপু, এই অপু, অপু, ও কি অজ্ঞান হয়ে পড়ে আছে নাকি? ওর দিকে এগিয়ে যেতে একটা ছায়া যেন বাজের আলোয় দেখতে পেলাম। কি স্যার, দেখা হয়ে গেল বলুন? শঙ্করী প্রসাদ, ও এখানে কি করছে? শঙ্করী প্রসাদ আমার চোখের সামনে এসে দাঁড়ালো, সেই নিথর ভয়ঙ্কর চেহারা। উইলটা তো না করে দিয়ে চলে গেলেন, এখন চলুন, গিন্নিমা আপনার অপেক্ষায় বসে আছে যে। আমায় ছেড়ে দিন, আমার বন্ধুকে নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। এই জায়গায় তো কোনো মানুষজন আসে না, উইলটা করার জন্য আপনাকেই পেয়েছি, কতকাল অপেক্ষা করেছি এর জন্য। দয়া করে আমাকে যেতে দিন এখান থেকে। উইলটা না করে আপনার কোথাও যাওয়া হবে না, আর আমার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। ঘাটটা মট করে মুটকে দিলে কি আপনার ভালো লাগবে? যা বুঝলাম, উইলটা না করলে আমার এখান থেকে মুক্তি নেই। প্রয়োজনে ও আমাকে শেষ করে দিতেও দুবার ভাববে না। আচ্ছা, আমি আপনাদের উইল করে দেব। কি করতে হবে বলুন? এই তো ভদ্রলোকের মতো কথা। নিন, এই কাগজগুলো ধরুন আর চলুন আমার সাথে। এই, তোরা আবার উৎপাত শুরু করেছিস? কারখানাটা কি তোদের বাপের নাকি? পিছন ঘুরতেই দেখলাম সে মধ্যবয়স্ক লোকটাকে, বৃষ্টিতে ভেজা শরীর, চোখ মুখ লাল বর্ণ। শুনুন, আপনি কিন্তু অনেক দিন ধরে আমাদের সাথে ঝামেলা করছেন, আমাদের কাজকর্মে বাধা দিচ্ছেন। এতদিন হলো পটল তুলেছেন, এখন এই জায়গার প্রতি লোভ আপনার যায়নি না? এই শয়তান, আমার জায়গা কবজা করার ধান্দা করছো তুমি? এনাদের কোনো কথাই আমি বুঝে উঠতে পারলাম না। কে মরে গেছে আর কেই বা উনি? আমার সহজ সরল ননীকে ভুল বুঝিয়ে তোমরা সব সম্পত্তি হাতানোর চেষ্টা করেছো, তা আমি জানি না ভেবেছ? এই যে হরিপদ সামন্ত, খুব বাড়াবাড়ি করছেন বলে দিলাম। হরিপদ সামন্ত মানে? এই লোকটা হরিপদ সামন্ত? শঙ্করী যে হরিপদ সামন্তের এত প্রশংসা করেছিল, তবে এখন যে এত বচসা, পুরো বিষয়টা কেমন যেন গুলিয়ে গেল। আমার স্ত্রী ননীবালাকে তোমরা ভুল বুঝিয়ে সব সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছো। সে আমার থেকে ভালো আর কেউ জানে না। শুধু অপঘাতে মৃত্যু বলে ও বাড়িতে আমি ঢুকতে পারছি না। এখন আবার একটা উকিল জোগাড় করেছো, মজা দেখাচ্ছি তোমাদের। মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। না, এসব ভেবে আর কাজ নেই এখন। আমার বন্ধু অপুকে নিয়ে এখান থেকে বেরোতে পারলে বাঁচি। ওদের দুজনের চেহারা আরো ভয়ানক হয়ে উঠেছে, রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে গেছে ওদের মধ্যে। এই অপু, ও অপু, ওঠ, আমাদের এখান থেকে পালাতে হবে। অপু সাথে সাথে চোখ খুলল, ওর চোখের দৃষ্টি স্থির পাথরের মতো। অপু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কি হলো? চল, দাঁড়িয়ে রইলি কেন? চল। কোথায় যাব দেখছিস না? আমার দাদু তার প্রাপ্য ভাগের জন্য লড়াই করছে। আগে তুই উইলটা ওদের করে দে। মানে? হ্যাঁ হ্যাঁ, সারা জীবন ওই হরিপদ সামন্ত আর ওই বউ ননীবালার দাসত্ব করেছে আমার দাদু। তার কোন সম্মান দিয়েছে ওরা কোনোদিন? তাই ওই সম্পত্তি কেড়ে নেওয়াটাই বাঞ্ছনীয়। শঙ্করী প্রসাদ কোথায় যেন উবে গেল। হরিপদ সামন্ত ধীরে ধীরে এদিকে এগিয়ে এলো। কি ভুলভাল কথা বলছো? কি দিইনি আমি তোমাদের? তোমার বাবার চাকরি, তোমার লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু বদলে তোমরা আমায় কি দিয়েছো? যক্ষার নামে ষড়যন্ত্র করে আমাকে ভুল ওষুধ খাইয়ে মেরে ফেলেছো তোমরা। বোম ফেলে আমার সমস্ত কর্মচারীদের শেষ করেছো।
কিন্তু ভাগ্যের পরিহাস, যেদিন ওর উইল হওয়ার কথা, সারা বাড়িতে আগুন লেগে ওরা দুজনেই পুড়ে মারা গেল। আর উকিল পালিয়ে গেল। মৃত্যুর পর ওর লোভী আত্মা এ সম্পত্তির মায়া ত্যাগ করতে পারেনি। আজও উকিল খুঁজে বেড়ায় প্রতি রাতে ওই ঘাটের ধারে, কিন্তু কেউ তো এখানে আসে না। তাই তো দাদু নাতি মিলে তোমায় এখানে ডেকে এনেছে। ও অপু, কি ভাবছিস আমি বেঁচে আছি? না রে না, মাস দুয়েক আগে আমার বাড়ির ইতিহাস জানতে পারি, আর এই ঘাটে আসতে গিয়ে জলে ডুবে মারা গিয়েছি আমি। তারপর থেকে তো এখানেই আমার বাস। এই সম্পত্তি আমার, তা আমাকে আদায় করতেই হবে। তুই তাড়াতাড়ি উইলটা করে দে। অশরীরীদের উইল? কি বলছে ওরা? এ কি অলৌকিক ব্যাপার স্যাপার, নাকি মৃত্যুর পরেও ছিনিয়ে নেওয়ার উদগ্র বাসনা জানেনি? তবে আমায় এক্ষুনি এখান থেকে পালাতে হবে, এক্ষুনি। কোনো মতে ওখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে এলাম, প্রাণপণে ছুটতে শুরু করলাম। ভোরের আলো ফুটতে আর বেশিক্ষণ নেই। বৃষ্টি থেমে গেছে। কিছু দূর ছুটতে ছুটতে বড় রাস্তার দেখা পেলাম, আর তারপর দেখতে পেলাম দিনের প্রথম বাস আসছে। যাক, মনে হয় এ যাত্রায় বেঁচে গেছি। বাসে চড়ে বসলাম।